আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা এবং দেশপ্রেমের শুভেচ্ছা। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপনের মধ্য দিয়ে আপনারা জীবন কাটাচ্ছেন। অ্যাটলিস্ট এটা আমি আশা করি। কারণ এই আশার মধ্যে আমার ভিতরে অনেক সময় আতঙ্ক কাজ করে। আপনারা আমার ভাই বোন, আপনারা আমার দেশবাসী। যেই লোকটাকে মেরে ফেলেছে পাথর দিয়ে সোহাগ, সেও এক সময় এই শোয়ের সামনে বসতো এবং দেখতো এবং কমেন্টস করত। আজকে সোহাগ যদি মাস্তানো হয়, ভাঙ্গারি ব্যবসাও হয়, তার মুখটা থেতলে দিয়ে মরার পরেও তাকে খোঁচায়া খোঁচায়া চেক করা হয়েছে সোহাগ জীবিত আছে কিনা। তো সোহাগের মতো ডেড বডি হতে আসলে কতটা সময় দরকার? এই সোহাগের মতো ডেড বডি আপনি হতে পারেন, আমি হতে পারি, আমার অন্যান্য ভাই বোনরা হতে পারে, আত্মীয় স্বজনরা হতে পারে। তো আমি যখন এখানে বসে বলি যে আপনারা হোপফুলি ভালো আছেন, সুস্থ আছেন, হয়তোবা পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, আমি যখন এই কথাটা বলি আমার মনের ভিতরে একটা আতঙ্ক কাজ করে। এই বুঝি আমি দেখতে পাই কারণ ডেড বডি রাস্তার উপরে এবং বিএনপির, যুবলীগের, ছাত্রলীগের ভারতীয় দোসররা মির্জা আব্বাসের নেতৃত্বে তার মুখটা থেতলে দেয়। মির্জা ফাকের ভাই মির্জা ফয়সাল আমিনের নেতৃত্বে কারো মায়ের বুক খালি হয়, কোন স্ত্রী তার স্বামী হারা হয়, কোন সন্তান পিতৃহারা হয়। আমি এটা নিয়ে আতঙ্কের মধ্যে থাকি। দর্শকবৃন্দ, আজকে বেশ কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বলব। তার ভিতরে একটা, তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া আসলে কি তারা অসহায় নাকি অসহায়ের ভান করে? তারা কি কিছু দেখছে না, না দেখেও না দেখার ভান করে? তারা কি হানি ট্র্যাপ বা মানি ট্র্যাপের শিকার, নাকি এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছে না? তারই দলের ভারতীয় যে দাসরা আছে তারা ভারতের স্বার্থে কেন এত বেপরোয়া? যে বেপরোয়া হওয়ার কথা ওয়াকারের, হাসিনার এবং আওয়ামী লীগের, কিন্তু বিএনপির লোকজনরা এই মুহূর্তে ভারতের স্বার্থে কেন এত বেপরোয়া? এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আরো কথা বলতে চাচ্ছি, আমরা কি সভ্যতার জগৎ থেকে অসভ্যতার জগতে কি আমরা ঢুকে যাচ্ছি? সবাই বলবে জেকব মিল্টন, আপনি আবার সভ্যতার কি বুঝেন? আপনি তো অসভ্যের মতো গালাগালি করেন। একটা কথা আমি বলি, নর্মাল কনভারসেশনকে যখন মানুষ ইগনোর করে তখন মানুষ জোরে কথা বলে। জোরে কথা বলাটা কেউ যখন মানুষ ইগনোর করে তখন মানুষ চিল্লাইয়া গালি দেয়। গালিকেও যখন মানুষ ইগনোর করে তখন ঠেটাইয়া দুইটা থাপ্পড় লাগায়। থাপ্পড়েও যখন কাজ করে না তখন লাথি দেয়। আমার নর্মাল প্রতিবাদের ভাষা জোর কণ্ঠে গেছে, কিছুটা গালির সংমিশ্রণ আছে, কিন্তু আমি প্রতিবাদ করছি একটা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, একটা সুবিচারকে প্রতিষ্ঠা করার জন্য। আজকে আমি প্রথমে স্বাগত জানাবো অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন আপনাকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাকব ভাই এবং ডক্টর নাসির ভাই, সহজ আলোচক এবং শ্রোতাবৃন্দকে শুভেচ্ছা। আমি এরপরে স্বাগত জানাবো ডক্টর এস এম নওশের আলী আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম সমস্ত দর্শক এবং যারা এখন লাইভে শুনছেন বা পরে শুনবেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা হতে যাচ্ছে, আশা করি সবাই এতে থাকবেন। ধন্যবাদ। আপনাদের দুইজনকে আমি বলি, এই ফজলুর রহমানের কথাটা আপনি শুনেছেন। ফজলুর রহমান বারবার বলে সে মুক্তিযোদ্ধা। সে কিন্তু মুক্তিযুদ্ধ করে নাই, সে আসলে মুজিব বাহিনী।
মুজিব বাহিনী কোন মুক্তিযুদ্ধের রণাঙ্গনে কোন সেক্টর কমান্ডারের আন্ডারে কোথাও তারা যুদ্ধ করে নাই। এই ফজা কোথাও যুদ্ধ করে নাই। ফজা মুজিব বাহিনীর কাজ ছিল মুক্তিযোদ্ধাদের ভিতরে ভারতের প্রতি অনুগত কারা না তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শারীরিক মানসিক টর্চার করা এবং তাদেরকে মেরে ফেলা। এই ফজা তাদেরই একজন। এবং এই ফজা শুধু ওই বক্তব্য দেয় নাই, এই ফজা আবার বলছে মুক্তিযুদ্ধ ছাড়া, মুজিব ছাড়া সে বাংলাদেশ চায় না। একটু শুনেন। এই দেশ আমি চাই না বন্ধুরা, আপনারা কি চান? এই ধরনের দেশ আপনারা চান? যে দেশে বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা, হায় রে হায় বাংলাদেশ, হায় রে হায় বাঙালি জাতি। একটা লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে বাঙালিকে শিখিয়েছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। যে লোক, আচ্ছা কয়েকটা কথা, তার এই সব কান্নাকাটির উপলক্ষ একটা মুক্তিযুদ্ধ, এত বড় মুক্তিযুদ্ধ, এত বড় মুজিবের অহংকার, এত বড় মুজিবের আত্মত্যাগ, মুক্তিযুদ্ধ ছাড়া বাংলাদেশের কোনো কিছু ঠিক নাই। ৭১-৭১-৭১-৭১-এর সব কিছুর জন্য এই ফজা ওর গোয়ামারা দিতে পারবে, ওর বউরা বিক্রি করতে পারবে, এই ফজা উলঙ্গ হয়ে রাস্তায়ও নামতে পারবে। এখন এই ফজা বা ফজার পূজারী মুজিব অথবা এই ভাউড়া ডাক্তার কামাল, এরা কেউ কিন্তু বীরশ্রেষ্ঠ হয় নাই, এরা কিন্তু বীর উত্তম হয় নাই, এরা কিন্তু বীর বিক্রম বা বীর প্রতীকও হয় নাই। এখন এদের এই কুমিরের কান্না মুক্তিযুদ্ধ, কথায় কথায় রাজাকার। এবার আমি দেখাই মুক্তিযুদ্ধের এক বীর শ্রেষ্ঠ, তার সন্তানের বর্তমান অবস্থা। বাংলাদেশের 7 বীরের মধ্যে এক বীরের সন্তান, বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন সাহেবের সন্তান মোহাম্মদ শওকত, আমার ভাই। আচ্ছা, এই তথাকথিত মুক্তিযোদ্ধা ফজা কুত্তার বাচ্চা অথবা তথাকথিত মুক্তিযোদ্ধা মির্জা ফাক অথবা তথাকথিত মুক্তিযোদ্ধা গোরখদক আব্বাস অথবা তথাকথিত মুক্তিযোদ্ধাদের জন্মদাতা মুজিব শেখ এবং হাসিনা শেখ এবং ভারতীয় তদানীন্তন কুত্তার বাচ্চারা কেউ কি এই রুহুল আমিনের খোঁজ খবর নেওয়া 7 জন বীর শ্রেষ্ঠের পরিবার কেমন আছে, খেতে পায় কিনা, মুক্তিযুদ্ধের প্রজন্ম নামে আর এক কুত্তার বাচ্চারা আছে না, বাদ্দির বাচ্চারা যারা মুক্তিযোদ্ধার প্রজন্ম কয়া বাইরে নামছে, এখনো তারা কথায় কথায় রাজাকারের বাচ্চা। আচ্ছা, এরা কি এই রুহুল আমিন সহ, মতিউর রহমান সহ, সিপাহী আব্দুর রব অথবা এই 7 জন বীরশ্রেষ্ঠ, তাদের কোনো খবর তারা কি কখনো রাখে? আপনার কি জানা আছে মামুন ভাই যে এদেরকে ডেকে এনে একটা চাকরি দাও, এদেরকে নিদেন পক্ষে একটা ভাতা তৈরি করে দাও যে এই 7 বীরশ্রেষ্ঠ আজীবন তাদের সন্তানরা অ্যাটলিস্ট ফার্স্ট অর সেকেন্ড জেনারেশন রাষ্ট্রের সন্তান হিসাবে ডিক্লার করে তাদের দেখাশোনা? এই কাজটা কি মুজিব শেখ করেছে? এই কাজটা কি আওয়ামী লীগ করেছে? এই কাজটা কি খন্দকার মোস্তাক করেছে? এই কাজটা কি জিয়া রহমান করেছে, এরশাদ করেছে, বেগম জিয়া, হাসিনা আজ পর্যন্ত এগুলো করেছে কিনা? এগুলো কেউ করে নাই আমার জানা মতে। তাইলে ফজার মতো এই বেশ্যার সন্তান কেন এভাবে চিল্লায়? কাজী আব্দুল্লাহ মামুন, আপনার কি মনে হয়? দেখেন, যারা, আপনি তো ভালোই বলেছেন, যারা দেরাদুনে জেনারেল ওবানের নেতৃত্বে যারা মুজিব বাহিনী করছিল। ভাই এক সেকেন্ড, খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট বলছেন আপনি। আমারে বলেন তো, ভারতীয় দালাল ডাক্তার কামাল এই মরার আগে আজরাইল যেখানে কানের কাছে তার সুসুরি দিতেছে, সে বলছে আমি মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধের জন্য আত্মত্যাগ করেছি। আচ্ছা, এই ডাক্তার কামাল কবে কোথায় মুক্তিযুদ্ধ করছে আপনার জানা আছে? আমি এই ব্যাপারে আমি একটা তথ্য দেই।
ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছে, আমি তাকে বলবো যে তাকে টর্চার করে মারা হয়েছে, এটা হবে। আমার সাথে খুবই ভালো সম্পর্ক ছিল। আমি যখন নাকি 88 চলে আসি তার আগ পর্যন্ত আমি বলছি, ওনার মুখ থেকে আমি শুনেছি, আমি একটু বললাম, ওনার মুখ থেকে আমি শুনেছি যে একেবারে মাছ টাছ প্লট হলো খাইয়া শেখ মুজিবের সাথে ধরা দিচ্ছে। এর মানে এটা কি? এবং উনি কোন জেলায় ছিল এটাও সবাই জানে, বাসায়। তাহলে এখন সে যদি এত বড় একটা লায়ার হয়, সে যদি মিথ্যাবাদী হয়, তাকে যারা পূজা করে, আরে বাবা আমার ফাদারও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ছিল, আমার শ্বশুরও সিনিয়র অ্যাডভোকেট, আমি নিজেও লয়ার, আমার ওয়াইফও লয়ার, আমরা তত দাবি করি না, আমরা ছোটখাটো লয়ার কাজ করে খাই। কিন্তু এই ডক্টর কামাল হোসেনকে যারা নাকি এত দেবতা বানাইছে, হ্যাঁ, বিখ্যাত সংবিধান রচনাকারী, আন্তর্জাতিক মানসম্পন্ন অ্যাডভোকেট, সে একটা লায়ার, হি ইজ এ লায়ার। আরো আছে ফজলু এই বুড়া হাবড়া ভীমরতিতে ওর আর মাথায় কোনো কিছু নাই। সে কি বলছে জানেন? পৃথিবীর বিখ্যাত লয়ার হলো ডাক্তার কামাল হোসেন। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, ডাক্তার কামাল হোসেন পৃথিবীর এই বাংলাদেশ ছাড়া আন্তর্জাতিক অঙ্গনে কোন একটা দেশে, কোন একটা ফোরামে, কোন একটা আদালতে একটা কেস করছে এর কোন নজির আছে? বা তার এমন একটা পাবলিকেশন আছে যে পাবলিকেশনের জন্য সে বিশ্বব্যাপী বরেণ্য, এমন কিছু আছে আপনার জানা মতে? না, আমার জানা মতে নাই। তাহলে ফজলু এইটা কি কইতেছে? এর কি আসলে বীর্য মাথায় উঠছে, নাকি ওর বউয়ের কাছে ও আর শুইতে পারে না, এখন এইভাবে রাস্তা চিল্লাচিল্লি কইরা রাজাকার কইরা তার বীর্যটা মাথার থেকে নামায়? কোনটা আসলে আপনার কি মনে হয়? এই লোকটা কি ভীমরতি শব্দ যেটা বাংলায় বলে, ওর কি আসলে এটা ভীমরতি নাকি? শুনেন, হি ইজ র ট্রেন্ড। এখন সে যে অভিনয়গুলি করছে, এগুলো সব অভিনয় করছে, এবং তারও বয়স হয়েছে, সে অনেক দল চেঞ্জ করছে। এখন প্রশ্নটা হচ্ছে যে সে যখন বলে আমার দেশ মাতা বাংলাদেশ, আসলে ও কি দুর্গা মাতা, কালী মাতা, সরস্বতী মাতা এইসব মাতার কথা বলে, নাকি ও যদি দেশের কথা বলে? আমাকে একটা কথা বলেন তো, ও যদি দেশের কথা বলে, ও যদি একজন বিজ্ঞ রাজনীতিবিদ হয়, তাইলে ওর মা হাসিনা ওর পন্দের মধ্যে টুক করে একটা লাত্তি দিছে। লাত্তি দেওয়ার পরে ও কি করছে? গামছা কাদের, ওই যে কাদের সিদ্দিকী না কোন বাল সিদ্দিকী, এই গামছা কাদেরের দলে যাইয়া সে ঢুকছে। গামছা কাদেরের দলে ঢোকার পরে দেখা যায় কারো লগে কথায় মানে সে না ভাতারের কুলে থাকে, না লাঙ্গের কুলে থাকে, না কারো কুলে থাকে। তো ওইখানেও টিকতে পারে না। যখন টিকতে পারে না, তখন বাংলাদেশে একটা পার্টি আছে, ওই পার্টিটার নাম কি জানেন? ল পার্টি ওরফে বিএনপি। ওইখানে যে যায়, যাইয়া যদি কয় আমি বিলকিস বেগম আসো, আমি বেশ্যাবৃত্তি করি আসো, আমি ভালোবেসা আসো, আমি বুড়ি আসো, সবাই রে কয় আসো। তো ফজা ওইখানে যায় ঢুকছে। আচ্ছা, ফজার বর্তমান রাজনৈতিক আইডেন্টিটি কি? বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। আচ্ছা, এই ফজারে কয়দিন শুনছেন কানতে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড নিয়ে? ফজারে কয়দিন আপনি কানতে শুনছেন বেগম জিয়ার অসুস্থতা নিয়ে? ফজারে কয়দিন কানতে শুনছেন তারেক রহমানের কোমর ভাঙ্গা দিছে এইটা দিয়া? ফজারে কয়দিন কানতে শুনছেন যে বিএনপি ছাত্রদল যুব দলের নেতারা পাট খেতে ধান খেতে ঘুমায়, মারা যাচ্ছে, রিক্সা চালায়? কয়দিন শুনছেন এগুলো নিয়ে কান্নাকাটি করতে? এক। দুই, ফজারে কয়দিন শুনছেন বিএনপির বিরুদ্ধে যতগুলো গায়েবী মামলা হয়েছে এইরকম 10টা মামলা বিনা পয়সায় ফজা বা ফজার বউ করছে? কয়টা শুনছেন? একটাও না। তাইলে এই বুড়া হাবড়া জন্তু, হায়না শুয়োর যখন কথায় কথায় রাজাকার আর আল বদরের বাচ্চা, জামাতের বাচ্চা বলে, মূলত
ও ও যখন এই রাজাকার আর আলবদর বলে তখন মনে হয় না ও নিজের নিজে শুয়োরের বাচ্চা ডাকতেছে, ও নিজের নিজে কুত্তার বাচ্চা ডাকতেছে, ও তার নিজের জন্মদাত্রী মাকে বেশ্যা ডাকতেছে? আমি যদি কথাটাকে এভাবে বলি খুব কি নোংরা বলা হবে আপনার মনে হয় মামুন ভাই? আপনি যেভাবেই বলেন না কেন, আমি তাকে রাজনৈতিক ভাবে তার যে মানে ক্রেডিবিলিটি অনেক আগেই নিজে নষ্ট করছে, তাকে এত গুরুত্ব দেওয়ার কিছুই নাই রাজনৈতিক মহলে। আমরা যারা ছাত্র রাজনীতি করছি, আমরা যারা দেখছি, ভাই আমি বুঝলাম ধরেন সে পাগল, কিন্তু এখন পর্যন্ত তারেক রহমান তাকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বানায় রাখছে, অথচ জয় বাংলা স্লোগান দেয় অথবা বলে মুজিব ছাড়া সে বাংলাদেশ চায় না। এরপরেও এই কুত্তার বাচ্চারে বিএনপি থেকে বহিষ্কার করে না। এর অর্থ কি? এর অর্থ একটাই, না একটা, ওর বউ কি খুব জুয়ান, ওর বউ কি খুব সেক্সি, যেটার দিকে তারেক রহমান তার দিকে তাকায় থাকে, রাত্র 2টায় তারে ফোন করে? কোনটা আমি জানতে চাইতেছি। তারেক রহমান নাকি ওর বউরে রাত্র 2টায় কল করে? কেন? ওর বউ কি খুব সেক্সি? মানে ফজলু কি ওরে কইছে তারেক আমি তো বউয়ের লগে রাত্রির বেলা বিছানায় পারি না, তুমি রাত্র 2টায় তার লগে ফোন সেক্স করো? কাহিনীটা কি এরকম? এখন আপনি যেভাবে বলতে চাচ্ছেন আমি ওইভাবে না বলে আমি বলবো, এইগুলো মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে, যে বুঝাচ্ছে আমি তারেক জিয়ার খুব কাছের লোক। আপনি তো বললেন তারেক জিয়াকে যখন নাকি শারীরিক নির্যাতন করছে তার মুখ থেকে এরকম কিছু শোনা যায় নাই। জিয়া রহমানকে যখন নাকি হাসিনা রাজাকার বলছে তখন কিন্তু জিয়া রহমান উনি ডিফেন্ড করেন নাই। তাহলে এত সব ঘটনার পরে আজকে যখন উনি হাসিনা চলে যাওয়ার পরে রয়ের নির্দেশিত ওয়াকারের কথা হয়ে উনি বলছেন, এতে আমরা বুঝতে পারতেছি তারা বিএনপিটাকে হাইজ্যাক করতে চাচ্ছে। ওকে ওকে, আমি ব্যাক করছি আপনার কাছে আব্দুল্লাহ আল মামুন। এস এম নরসের আলী, আমি অত্যন্ত দুঃখিত, আমি খারাপ কতগুলো শব্দ আমি উচ্চারণ করেছি, আমাকে একটু কারেক্ট করে দেন। একটা লোক কোনো কথা নাই বার্তা নাই, তার সংলাপ শুরু হয় এই রাজাকারের বাচ্চা, এই আলবদরের বাচ্চা, মানে একটা লোক এভাবে কথা বলে, অর্থাৎ সে বলতে চাচ্ছে সে এত মুক্তিযুদ্ধের জন্য এত পাগল, এত দেওয়ানা, ওই যে কান্দের মধ্যে পিডায়ার কয় হায় মুজিব হায় মুজিব, মানে তার এইটা। অথচ 7 জন বীর শ্রেষ্ঠের মধ্যে একজন বীর শ্রেষ্ঠ রুহুল আমিন, তার ছেলে জামাও পড়তে পারে না, 3 বেলা। বাংলাদেশের 7 বীরের মধ্যে এক বীরের সন্তান, বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন সাহেবের সন্তান মোহাম্মদ শওকত, আমার ভাই। আমার ভাই এগুলা কে বলে জানেন? এই ফজা এবং মির্জা ফাক। যেমন মির্জা ফাক কথায় কথা বলে ভারত, প্রথম বলে কিভাবে জানেন? আমাদের প্রতিবেশী মায়ানমার আমার বন্ধু, নেপাল আমার বন্ধু, ভুটান আমার বন্ধু। কিন্তু যখন ভারতের নামটা বলে তখন কি বলে জানেন? আমাদের পার্শ্ববর্তী বড় দেশ ভারত আমাদের বন্ধু, মানে ওটা মানলাম, এইটা কইতেছে। এখন এই যে ফজলু কথায় কথায় এভাবে করে, আচ্ছা তাইলে এই রুহুল আমিনের বাবার খবর ফজার সবচাইতে আগে নেওয়ার কথা না? কারণ বর্তমানে মুক্তিযুদ্ধরে গ্লোরিফাই ফজার চাইতে বেশি কেউ করে না, মুজিব শেখরে গ্লোরিফাই ওর চাইতে বেশি কেউ করে না, ছাত্রলীগ যুবলীগ জয় বাংলা এগুলোরে ওর চাইতে বেশি কেউ গ্লোরিফাই করে না। কিন্তু এই শুয়োরের বাচ্চা বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সন্তানের খবর কয়দিন নিচ্ছে? এবং আপনার কাছে কি এটা লজিক্যাল মনে হয়? মানসিকভাবে সুস্থ একটা মানুষ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, অথচ বিএনপির নেত্রী মারা যাইতেছে চিকিৎসা ছাড়া, একবারও কান্দে নাই। জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, একবারও কান্দে নাই। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করছে, এটা নিয়েও একবার কথা কয় না। তারেক রহমানকে পিড়াইয়া কোমর ভাঙ্গা দিছে, একবারও কথা কয় না। কিন্তু বক্তৃতা দিতে আসলেই আহারে মুজিব আহারে আহারে আহারে, এর বাইরে আর কথা নাই। এখন ও আবার নিজেকে দাবি করে সে মুক্তিযোদ্ধা, অথচ সে কিন্তু মুক্তিযোদ্ধা না। সে কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করছে কোনো প্রমাণ নাই, তার কমান্ডার কে ছিল সে জানে না, মুজিব বাহিনী কি করছে আসলে তাদের কাজটা কি ছিল এটারও কোনো ব্যাখ্যা দেয় না, কিন্তু বারবার বলে আমি মুক্তিযোদ্ধা, আমি একজন মুক্তিযোদ্ধা। মানে টোটাল বিষয়টাকে, এই ফজার এই বিষয়টাকে
আপনি একজন মার্জিত, রুচিশীল, শিক্ষিত একজন বাংলাদেশী নাগরিক। আপনার দৃষ্টিতে এই ফজার মতো চরিত্রগুলা কি মনে হয় আপনার কাছে? ওই যে বাংলায়, ধন্যবাদ, ওই যে বাংলা একটা কথা আছে না যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তেমন ফজলুর রহমানের কথাবার্তাও এরকম। কিন্তু দেখতে হবে যে তার কথা শোনে কয়জনে। সে মাইক নিয়ে এসে চেঁচাচ্ছে, কিন্তু তার কথার ইম্প্যাক্ট সমাজে কতটুকু আছে? আমি তো দেখি 0% তার কথার কোনো ইম্প্যাক্ট নাই। এবং সে যে একটা মানে কি বলে মানে বয়স্ক হওয়ার কারণে হোক আর যে কারণে হচ্ছে যে একটা মাথা নষ্ট বা তার যে একটা বেহের অবস্থা, এইটা তো এখন সবাই জানে। এটা নিয়ে আসলে এত গুরুত্ব দেওয়ার কিছুই না। কিন্তু এই লোক মানে বিএনপি চেয়ারপারসনের কেমন করে উপদেষ্টা হয় সেটা হচ্ছে আমার প্রশ্ন। বিএনপি ভিতরের যারা ওই যে কি বলে মানে সেন্ট্রাল কমান্ডে যারা আছে তারা এই লোককে কিভাবে মানে তাদের মানে চেয়ারপারসন মানে উপদেষ্টা মানে সেটা নিয়ে হচ্ছে আমার প্রশ্ন আর কি। মানে এই ভদ্রলোকের ব্যাকগ্রাউন্ড সবাই জানে, এই ভদ্রলোক কি করছে না করছে জান। তো এই লোক বিএনপি চেয়ারপারসনের সে কি উপদেশ দিবে? তার কি ভারত কানেকশনটা কি তার বড় যোগ্যতা ওই পদে যাওয়ার জন্য, যাতে ভবিষ্যতে সে মানে বিএনপি ভারত থেকে সুবিধা নিতে পারে? সেটার কারণে কি তারা মানে এটা মানে তাকে ওই পদে রেখে দিয়েছে? মানে এটা হচ্ছে আমার প্রশ্নটা আর কি। কথাবার্তা নিয়ে আমার কোনো মানে হেডেক নাই, আমার কোনো মানে মাথা ব্যথাও নেই। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এরকম আর কি। আপনি একটা ভালো কথা উল্লেখ করছেন। আচ্ছা নওশের সাহেব, আপনার কি তাইলে এইটা মনে হয় বিএনপি এই মুহূর্তে ভারতের কাছে যারা দাসত্বটা ভালো কইরা করে, ভারতের গোমূত্র যারা বেশি খায়, গোবর যারা খায়, বিএনপিতে এই মুহূর্তে তাদের মূল্যায়ন খুব বেশি? বিএনপিতে তাদের মূল্যায়ন বেশি যারা ভারত স্লোগান দেয়, সারে জাহাজে আচ্ছা গান গায়, ভারত মুক্তিযুদ্ধে আমাদের সহায়তা করছে, এগুলো নিয়ে স্লোগান দেয়, তাদেরই বেশি মূল্যায়ন করে। তো আপনি কি মনে করেন এই ফজার মতো লোকরে রাখছে ভারতকে সন্তুষ্ট রাখার জন্য? আপনার মনে হয়? এটা আমার ধারণা, ব্যক্তিগত ধারণা। ওকে, তো আপনি বলছেন ফজার কথার কোনো ইম্প্যাক্ট নাই। ফজার কথার যদি ইম্প্যাক্ট না থাকে তাহলে এই টক শোতে এই অকাল কুষ্মান্ডকে ডাকে কেন? এখন যারা ডাকে এটা তারা বলতে পারবে। যেমন এই যে ভারতে একটা চ্যানেল আছে না, যে রদ্দি চ্যানেল, ওই যে কি রিপাবলিক বাংলা, তো ওইরকমই আর কি। সেটা মানে তারে ডাকে জাস্ট একটা জোকার টাইপ, একটা বাংলাদেশের রাজনীতিবিদদের অবস্থা দেখো, এটা দেখানোর জন্য। আপনি যে রদ্দিমাল টিভির কথা কইছেন, ওইখানে তো প্রশ্নের মুখে সে পলায় গেছে, সে উত্তর দিতে পারে না, সে তো পলাইছে। ওকে, আমি এই সাবজেক্টটাকে ওভারকাম করতে চাই। এবার অন্য একটা সাবজেক্ট আমি চলে যাই। সেই সাবজেক্টটা হলো, দর্শকবৃন্দ, এবার আমি দেখাতে চাচ্ছি সোহাগ নামের যেই লোকটাকে খুন করেছে। আমি জানি এটা অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি সোহাগকে কি নির্মম ভাবে যুব দলের নেতা মঈন এই হত্যাকাণ্ডের জন্য যদি বিএনপি বলে যে আমাদের অনেক কর্মী আছে, আমাদের অনেক সমর্থক আছে, এই ধরনের একটা হত্যাকাণ্ডে তারা জড়াইছে, তো সেক্ষেত্রে বিএনপির একটা জিনিস বলা উচিত ছিল, বিএনপির মহাসচিব বা বিএনপির নেতা কর্মীরা, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা উচিত ছিল যারা যারা এই খুনের সাথে জড়িত প্রত্যেকটা মানুষকে অনতি বিলম্বে গ্রেফতার করুক এবং আমরা এই তদন্তে সহায়তা করব। বিএনপির এই কথাটা বলা উচিত ছিল। কিন্তু মৃত্যুর 3 দিন 4 দিন পার হয়েছে, এখন পর্যন্ত বিএনপি থেকে এই কথাটা কারো কাছ থেকে আসে নাই। যেই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করা হোক এবং এই তদন্তের স্বার্থে বিএনপির যদি কিছু করার থাকে আমরা তা করব এবং এই হত্যাকাণ্ডে নিহত ব্যক্তির পরিবারের সাহায্যার্থে আমরা সবাই এগিয়ে যাব। যে সোহাগের পরিবারের সাথে মির্জা ফাক দেখা করতে গেছে, অথবা গোরখোদক আব্বাস দেখা করতে গেছে, অথবা বিএনপির সাউয়া দেখা করতে গেছে, এ ধরনের কিছু একটা ঘটে নাই। ইনস্টেড তারা বলছে এটা কোনো চাঁদাবাজির জন্য মারা হয় নাই, এর সাথে বিএনপি এর দায় নিবে না, এবং একটা বিএনপি থেকে এই লোককে মানে যারা খুন করছে তাদেরকে বহিষ্কার করা হয়েছে, তাদেরকে বলছে এদেরকে আজীবনের জন্য আমরা বহিষ্কার করলাম। আর ওই বিএনপির সাউয়া বলছে যে
এদেরকে এই যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে বহিষ্কার করার পরেও বিএনপির যারা সমালোচনা করছে এটা অপরাজনীতি, বিএনপির সাউয়া তাই বলছে। এখন কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনি একজন রাজনীতিবিদ, আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি, আপনার দলের কর্মীরা যদি একটা হোমিসাইড অথবা মার্ডারে ইনভলভ থাকে, দলীয় নেতা হিসাবে আপনার প্রথম দায়িত্ব হচ্ছে ল এনফোর্সমেন্টকে কোঅপারেট করা, বলা যে তাড়াতাড়ি এদেরকে গ্রেফতার করা হোক। আমার দল হিসাবে আমার যতটা কোঅপারেট করা দরকার আমি তোমাদেরকে কোঅপারেট করব, এদের জায়গা আমার দলে হবে না, বলো আমাদের কি করতে হবে, এটা বলা উচিত। কিন্তু বিএনপি থেকে এই মুহূর্ত পর্যন্ত কেউ এই কাজটা করে নাই। এই বিষয়টাকে একজন লয়ার হিসাবে এবং একজন রাজনৈতিক নেতা হিসাবে আপনি কিভাবে পর্যবেক্ষণ করবেন? এটা খুবই দুঃখজনক ব্যাপার যেটা আপনি বলেছেন, এটাই হওয়া উচিত ছিল, এটাই সঠিক হওয়া উচিত ছিল। বিএনপি দায়িত্ব নিয়ে বলা উচিত তাদেরকে গ্রেফতার করা হোক এবং আমরা সব বিষয়ে আইনের ব্যবস্থা যা যা করণীয় আমরা সবকিছু করব। আর দ্বিতীয় নম্বর হইলো ভিকটিম পরিবারের পাশে দাঁড়ানো এবং সবকিছু ব্যাপারগুলো তাদেরকে দুঃখ প্রকাশ করা, যেটা করা হয়নি, খুবই দুঃখজনক। উল্টা যারা এটা নিয়ে কথা বলবে তাদেরকে তারা ইনডাইরেক্টলি হুমকি দিচ্ছে, এইটা কিসের আলামত? আর 2 নম্বর হলো যে এইটাকে এতদিন সময় লাগলো কেন? এটা তো তাৎক্ষণিক ব্যাপার, সারা বাংলাদেশ জেগে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে দেখেন যে মিছিল বের হয়েছে। তো এখন প্রশ্নটা হলো যে এইটা কি পরিকল্পিত ছিল? এখানে স্লোগান হয়েছে, আপনি গতকাল বলেছেন যেখানে স্লোগান হয়েছে, গতকালকের স্লোগানে বলেছে যুব দল কনচার্টের বাল। এটা যেমন হয়েছে, হাসিনার আওয়ামী লীগের ক্ষমতাকালে রাস্তায় ছাত্র জনতা স্লোগান দিছে যুবলীগ কনচেটের বাল, পুলিশ কনচেটের বাল। অথচ আজকে বিএনপি সরকার চালায় না, বিএনপি কোন সরকারের পার্ট না, কিন্তু বিএনপির বিরুদ্ধে রাস্তায় স্লোগান হচ্ছে যুব দল কনচেটের বাল, ছাত্র দল কনচেটের বাল। মানে টোটাল বিষয়টা কি, কোন দিকে যাচ্ছে আপনার কি মনে হয়? এইটা হলো জেনারেল ওয়াকারের সব পরিকল্পনা। আমি বলছি যে তারা স্লোগান দিছে, হ্যাঁ, এখানে খোকার ছেলে যে ইশরাকের জিন্দাবাদ বলেছে, এখানে স্লোগান দিয়েছে যে বলছে মানিস না, তারপরে ইসেকে খবর দে, হ্যাঁ আপনি যেটা বললেন যে আব্বাসকে খবর দে। আচ্ছা, এর মানে উনি ব্যবস্থা করবে। এইটা তো 1 নম্বর যেহেতু বলছে, এটা ডায়েরির মধ্যে আসা উচিত ছিল যে তাহলে কি তাদের সাথে যোগাযোগ ছিল? আব্বাসের এর ভিতরে ইনক্লুড করা উচিত। আর যার নামে জিন্দাবাদ দিছে তাকে ইন্টারোগেশন নিয়ে আসা উচিত। তারপরে দেখা দরকার ছিল এটা কি পরিকল্পিতভাবে জনগণকে একটা মেসেজ দেওয়া যে এখন থেকে আমরা তাই করব, প্রকাশ্য কেউ আসলো না। এবং তারপর পরই এখনো কিন্তু আপনি দেখবেন আরো কিছু নাটক হবে, যেটা আমি আপনাকে বলেছিলাম। কাশেমকে পরিকল্পিতভাবে তার বাসায় ইন্দুকে নিয়ে দিয়েছিল, এরপর ইন্দুকে গ্রেফতার করার পরে আবার যে এরশাদ ফাঁসিও দিছিল, নাটক করছিল। এখন একে মেরেই ফেলছে। এখন একে দেখাচ্ছে এই সমস্ত ব্যর্থতা হলো কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। কে? এখন তার বিরুদ্ধে বলা শুরু করছে। এই যে কথাগুলো বলতেছে, ইভেন আপনি লক্ষ্য করবেন যে এখানে কিন্তু অনেক রকম ষড়যন্ত্র হচ্ছে। এবং আমরা বলছে 3রা যে অগাস্ট সামনে চলে আসছে, 5ই অগাস্ট সামনে চলে আসছে, এর আগেই তারা একটা জানতেছে যে 3রা অগাস্টে ছাত্র শ্রমিক সৈনিক সংহতি দিবস পালন করা আমরা আহ্বান দিয়েছি। সেই দিন যদি সাধারণ সৈনিকরা এবং ইয়াং অফিসাররা যদি হাসিনা কিন্তু রুখে না দাঁড়াইতো, ওয়াকার রুখে না দাঁড়াতো, সেদিন ওয়াকার অভিনয় করে, সে জানতো না, মেনে নিয়েছে। তার আগেই একটা নাটক করে সে একটা মার্শালও দিতে চায় এরশাদের মতো। সেই অবস্থায় বলছে দেখো ভাই, খালেদা জিয়া ব্যর্থ, এই অবস্থা কি করব, এখানে জামাতও নাই। কাজেই আরেকটা মেসেজ, সেটা হলো যে আপনি দেখবেন যে 1 তারিখে জামাতকে নিষিদ্ধ করছিল, জামাতের ভিতরে বড় অনুপ্রবেশ করাইছিল এই ডাক্তার আপনার যে আপনার যখন বিএনপি যে আমির, সে 4 বছর জাসদ করছিল, সেও রয়ের লোক। সে বলছে দেশের 2টাই শক্তি, তার নেতৃত্বে জামাত আর একটা হলো এই যে ওয়াকার। এখন যদি কালকে দেখেন ওনারা চীনে গেছে 3 দিন আগে, এখন চীনে গেছে। এখন তারা সবসময় বলছে যারা কমিউনিস্ট সমাজ তারা হলো নাস্তিক, আজকে তারা ওদিকে গেছে। তো কাজেই যদি আমরা দেখি যে জামাতের কিছু নেতা জামাতের লক্ষ লক্ষ কর্মীদের হতাশ করে, কর্মীদেরকে জীবনের মুখে ফেলে দিয়ে, নেতাদেরকে ফাঁসির মধ্যে দিয়ে দিয়ে এই সব কথা আজকে দেখা যাচ্ছে। এখানে দেশপ্রেমিক চেয়ে ক্ষমতা প্রেমিক এবং ভারতের সাথে আপোষ কইরা, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, এটা মেসেজ দিয়ে দিছে বাংলাদেশে রাজনীতি করতে হলে দিল্লির আশীর্বাদ লাগবে। এইটাকে আমরা চ্যালেঞ্জ করছি। এখন আমরা মনে করতেছি ওয়াকারও এটার সাথে জড়িত,
এই ওয়াকার আমাদের যে আমরা বলছি যে ইউনূস সাহেবকে আমরা অনেক ভাবে সহযোগিতা করতেছি, অনেকে আমাদের নিন্দা করছেন, কিন্তু তারপরে আমরা বলছি যে এখন বিকল্প এবং একটা আদর্শের প্রতীক, সারা বিশ্বে তার একটা গ্রহণযোগ্যতা আছে, এটা দেশের সম্পদ। এইটাকে আমরা কেন কাজে লাগাবো না? তাকে হত্যা করার জন্য যেদিন উনি গেছিলেন ক্যান্টনমেন্টে আয়না ঘরে, তো সেইখানে তো আমাদের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তো নিজেই বলেছে একটা ডায়েরি হয়েছে, মামলা হয় নাই। এটার সাথে সংযুক্ত। আমার মনে হয় তারা একের পর ঘটনা ঘটায় এরকম কিছু করবে। ধন্যবাদ। ওকে, আমি নসের আলী আপনাকে একটা কথা, উনি এই কথার মধ্যে মামুন ভাই একটা কথা বলেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আয়না ঘরে বোমা প্ল্যান করে তাকে মেরে ফেলতে চাইছে। একজন প্রধান উপদেষ্টাকে মেরে ফেলতে চাইছে, তার এটা সাধারণ একটা ডায়েরি হয়, এটার কোনো কেস হয় না। আপনার কি মনে হইতেছে এটা নরমাল? যেখানে উপদেষ্টাকে মারার জন্য বোমা সেট করা হয়, attempt to murder or assassination attempt by the armed forces services, ওখানে একটা সাধারণ ডায়েরি হয়, কোন ইনভেস্টিগেশন হয় না। এই বোমা কারা দিয়েছে এখন পর্যন্ত প্রমাণ হয় নাই। তাহলে সোহাগের মতো লোকজনরা রাস্তায় মারা যাবে, এভাবে ইট পাথর দিয়া মাইরা ফেলাবে, আপনার কাছে টোটাল সাবজেক্টটা অ্যাবনর্মাল না নরমাল মনে হয় ডক্টর নওশাদ আলী? এটা তো অবশ্যই অ্যাবনর্মাল, মানে এটা তো কোনোভাবে এটাকে জাস্টিফাই করা যাবে না, এই ধরনের হত্যাকাণ্ড। কিন্তু এটা তো আসলে মানে এটা বাংলাদেশে তো প্রথম না, এরকম তো আরো এর আগেও ঘটেছে এবং সেগুলোর কোনো বিচার হয় নাই। বিচার না হওয়ার কারণে কিন্তু এই যে এই জিনিসগুলো ঘটছে, মানুষ দেখছে যে তারা অপরাধ করলেও তারা পার পেয়ে যাবে। যেরকম 2006 সালে যখন বিএনপি ক্ষমতা থেকে বিদায় নেয়, তখন ওই জামাতের কয়েকজন কর্মীকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল অন ক্যামেরা, এবং সেটা বলে লাশের উপরে লাফালাফি করছে, কিন্তু তাদের কারণে কোনো বিচার হয় নাই। তারপর বিশ্বজিৎকে মেরে ফেললো অন ক্যামেরা, কিন্তু সেখানেও তাদের মানে মামলাটা এমন ভাবে সাজানো হয়েছে দুর্বল ভাবে। হ্যাঁ, তারপরে আমি যখন ঢাকা মেডিকেলে ছিলাম 2010 সালে একটা ট্রেনিং এর সময়, ওই সময় ছাত্রলীগের মেডিকেল ছাত্রলীগের 2 গ্রুপের মধ্যে মারামারি হওয়ার ফলে একটা স্টুডেন্টকে তারা 3 তলা থেকে ছাদ থেকে ফেলে দিয়েছিল। ফেলে দেওয়ার পরে তারা নিচে নেমে এসে দেখছে যে সে মরছে কিনা, তখন দেখলো যখন মরে না, আবার নিয়েছে তারা ছাদে ওঠায়, তারা ওখান থেকে ফেলে দিয়েছে। ওইটারও কোনো বিচার হয় না এখন পর্যন্ত, ওই খুনিদেরও কোনো বিচার হয় না। এগুলো এক একটা ঘটনা কিন্তু আর একটা ঘটনাকে অ্যাগ্রাভেট করে। এই ঘটনাগুলোর যখন বিচার হয় নাই, তখনই কিন্তু মানুষ মানে অপরাধীরা আরো বেশি প্রশ্রয় পেয়ে, তারাও চিন্তা করে যে না, আমরাও এখানে করতে পারবো না। আমার একটা প্রশ্ন, এখানে ঘটনাটা ঘটছে কিন্তু আরো 2-3 দিন আগে, কিন্তু সেটা ভাইরাল হয়েছে কিন্তু গত শুক্রবার থেকে, তার আগ পর্যন্ত কিন্তু এটা মিডিয়াতে আসে না। আরেকটা কথা হচ্ছে, যারা ওইখানে ভিডিও করতেছিল তারা একটা 999-কে একটা কল দিতে পারতো না যে পুলিশকে, যেখানে একটা মার্ডার হয়েছে তাড়াতাড়ি আসে, ওখানে দাঁড়ায় তারা সব ভিডিও করতেছে। মানে পুরো বিষয়টাই কেমন যেন একটা হেজি মনে হচ্ছে আমার কাছে। যদিও এই হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য না, কিন্তু এটা মনে হয় যে শুধু হত্যাকাণ্ড না, এটা মনে হয় আরো অনেক সুদূর প্রসারী কোনো পরিকল্পনা। ধন্যবাদ। আপনি কি অ্যাডভোকেট মামুনের সাথে একমত হবেন যে আসলে এই মুহূর্তে ভারতপন্থীরা ওয়াকারের নেতৃত্বে এ ধরনের একটা অসহায় অবস্থা, রাজনৈতিক অসহায়ত্ব তৈরি করতে চাচ্ছে, প্রশাসনিক অসহায়ত্ব তৈরি করতে চাচ্ছে, তারেক রহমান এবং বেগম জিয়াকে অযোগ্য প্রমাণ করার চেষ্টা করছে যে বিএনপিকে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না, পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার চালনায় পুরোপুরি ব্যর্থ? আপনার মনে হয় না যে এটাই তারা প্রমাণ করতে চাচ্ছে? এইটার উত্তরটা আমি এইভাবে বলি, মানে তারেক রহমান এখন পর্যন্ত তার কোনো যোগ্যতা, মানে নেতৃত্বের যোগ্যতার কোনো প্রমাণ এখন পর্যন্ত উনি দিতে পারেন নাই। স্বাভাবিকভাবে ওনাকে ব্যর্থ প্রমাণ করা কেন? পাবলিকই তো মনে করতেছে যে উনি ব্যর্থই, কারণ উনি এখন পর্যন্ত দেশে ফিরতে পারতেন না। ওনার প্রথমে বলা হয়েছে ওনার বিরুদ্ধে অনেক মামলা আছে, মামলাগুলো যদি উইথড্র হয় বা এগুলো নিষ্পত্তি হয়ে যায় তারপরে উনি ফিরবে। তারপরে বলা হচ্ছে ওনার নিরাপত্তার অভাব আছে, এই কারণে উনি ফিরতে পারতেছে না। তারপরে দেখা যাচ্ছে উনি কবে দেশে ফিরবে সেটারও কোনো ঠিক নাই। মানে এই যে ওনার যে কাজগুলো, উনি যে দলের দূরে থেকে দলের কর্মীদেরকে, নেতাদেরকে উনি নিয়ন্ত্রণ রাখতে পারতেছে না, এর ফলে তো স্বাভাবিকভাবে মানুষ ওনাকে মানে অনেকটা মানে ব্যর্থ হিসেবেই দেখতেছে। মানে জিয়াউর রহমানের ছেলে হিসেবে পাবলিকের যে প্রত্যাশাটা ছিল তারেক রহমানের প্রতি, সেটা তো এখন মানুষের নাই এটা। আর এই যে ওয়াকারের যে বিষয়টা, এটা তো আসলে ইতিহাসটা থেকে তো জিনিসটা একটা বোঝা যায় যে এরশাদের সময় যে ঘটনাটা ঘটছিল, মানে ওই যে সাত্তারের সময় যে ঘটনাটা ঘটছিল, ওই সময় তো একটা ওই ঘটনা সাজিয়ে ওখানে ওই যে একজনকে অ্যারেস্ট করলো, যে আপনি নামটা বলছিলেন, আমার এখন নামটা মনে আসতেছে না, তারপরে ওই যে ক্ষমতাটা নিল।
এটার থেকে তো একটা মানে অ্যাজাম্পশন করা যায় যেরকম একটা ঘটনা হয়তো ঘটতে পারে। এটা মানে ঘটবেই এটা আমরা বলতে পারি না, কিন্তু এরকম একটা ঘটনা ঘটতে পারে, কারণ সিচুয়েশন তো সেরকম সেদিকেই যাচ্ছে। আচ্ছা নসর ভাই, একটা কথা, আমি একটা ফলো আপ কোশ্চেন আপনাকে আমি এমনি জিজ্ঞাসা করি। আচ্ছা ধরেন আপনি যদি জানেন যে একটা রুগী দেখার সময় যে এর ব্রেইনে টিউমার আছে অথবা কিডনিতে স্টোন আছে বা কোনো জায়গায় কিছু আছে, একজন ডাক্তার হিসাবে আপনি তো অ্যাডভাইস করবেন যে টিউমারটা রিমুভ করো, অথবা এই কিডনিতে যে স্টোন আছে এটাকে রিমুভ করো, গল ব্লাডারে ইনফেকশন থাকলে আপনারা হয় ঔষধ দেবেন, কিছু একটা রিমুভের কথা বলবেন। কিন্তু তারেক রহমান খুব ভালোভাবে জানে যে ফজলুর রহমান কি করছে, তারেক রহমান খুব ভালোভাবে জানে যে মির্জা ফাক কি করতেছে, সে জানে গোরখোদক আব্বাস কি করতেছে, বিএনপির শাহুয়া কি করতেছে, হাতে নাতে তার কাছে প্রমাণ আছে যারা বিএনপির টিউমার, এরা বিএনপির ক্যান্সার, এরা বিএনপি কে ডিসএনফ্রাঞ্চাইজ করতেছে, এরা জনগণ থেকে বিএনপি কে দূরে সরাইয়া দিতেছে। আচ্ছা তারেক রহমান সাহেব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে আপনি কি তাদেরকে ডিসিপ্লিন করার জন্য অথবা হুঁশিয়ার করার জন্য অথবা অর্ডার টু শোকজ করার জন্য কোনো একটা শৃঙ্খলা ভঙ্গের জন্য কোনো একটা কাজ কেউ করতে দেখছে না? এটা কি ওনার অযোগ্যতা, নাকি উনি ওনাদের এই ভারতপন্থী এই নেতাদের সাথে উনি পেরে উঠছে না? কোনটা অযোগ্যতা না পেরে উঠছে না, কোনটা? আমি বলবো দুইটাই। মানে পেরে উঠছে না বলেই তো উনি অযোগ্য। যে যোগ্য হতেন তাহলে তো উনি ওদেরকে মানে একটা ব্যবস্থা করে, যেমন শেখ হাসিনার সময় যে -2 ফর্মুলার সময় যারা ছিল, যে নেতাগুলো বড় বড় সিনিয়র নেতা, একটা নেতারও কিন্তু শেখ হাসিনা কিন্তু মন্ত্রী দেয় নাই, কিন্তু দলের ভিতর থেকে বেরো করে না, এমন ভাবে রাখছে মানে এরা না ঘরকা না ঘাটকা এই অবস্থা ছিল। যেমন ওই যে তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, এরা এদেরকে এভাবে রাখছে, কিন্তু তারেক রহমান কিন্তু এটা পারতেছে না, মানে এটা করতে পারতেছে না যেটা শেখ হাসিনা পারছিল ওই নেতাগুলারে কন্ট্রোল করে রাখতে। কিন্তু একটা কথা, হাসিনা তাদের কাউকে এই যে আপনি বলছেন তাদেরকে বহিষ্কার করে নাই, পদ দেয় নাই, কিন্তু হাসিনা কিন্তু একটা জিনিস করছে, যারাই ভারত বিরোধিতা করছে, যারাই মুজিব বিরোধিতা করছে তাদেরকে কিন্তু হাসিনা দলে রাখে নাই। না এরা তো ছিল, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ছিল না, এরা ছিল, তারা মুজিবের প্রতি এবং ভারতের প্রতি 100% লয়াল ছিল। কিন্তু এই তারেক রহমান এবং বেগম জিয়া জানে যে এই লোকগুলো বিএনপির প্রতি দল হিসাবে তারা অনুগত না, তারা অনুগত ভারতের প্রতি, তারা অনুগত আওয়ামী লীগের প্রতি, তারা অনুগত হাসিনার প্রতি। এরপরেও তাদেরকে ধরে রাখছে, এরপরেও এ ব্যাপারে কোনো কথা বলবে না, হুঁশিয়ারি দিচ্ছে না, কোনো কিছু করছে না। মানে আপনি বলবেন এটা তার অপারগতা এবং অযোগ্যতা দুইটাই। ওকে, আরেকটা কথাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আজকের বিএনপি সরকার চালায় না, আজকের বিএনপি সরকারের কোনো পার্ট না, আজকের বিএনপির এত জনপ্রিয়তার মধ্যে সরকার চালানোর আগেই তাদের পতনের জন্য লোকজন রাস্তাঘাটে আন্দোলন করে। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আপনি একটা জিনিস দেখেন, তারেক রহমান দেশে পর্যন্ত না, বিএনপির নেতৃত্ব এই মুহূর্তে তার হাতে পর্যন্ত নাই। বিএনপির নেতৃত্ব এখন সালাউদ্দিনের হাতে, বিএনপির শাহুয়া, মির্জা ফাক, গোরখোদক আব্বাস, আমির খসরু মাহমুদ, সামাও বায়ের, লুমিন ফারহানা না লুমিন নুডলস, ওকে রুমিন ফারহানা, মানে কে যেন বলছে আমার একটা নতুন নাম কইরা কইছে যে ভাই ওর নাম হওয়া উচিত রুমিন পায়খানা, ফারজানা কইতেছে ওর নাম হওয়া উচিত রুমিন পায়খানা। এনিওয়ে, সো এরা হয়েছে বিএনপির নেতৃত্ব, অথচ রাস্তায় স্লোগান হইতেছে তারেক জিয়ার বিরুদ্ধে। এখন আরো একটা জিনিস দেখাই, ঢাকায় এটা হওয়ার পরে মির্জা ফাকের ভাই ঠাকুরগাঁওতে রীতিমতো ঠাকুরগাঁও বানায় ফেলাইছে মাফিয়াদের আকড়া। আমেরিকায় থাকাকালীন এই মির্জা ফয়সাল আমিন ক্রেডিট কার্ড ফ্রড করছে, ব্যাংক ফ্রড করছে, জালিয়াতি করছে, লোন নিছে, লোন পে করে নাই, লোকজনের কাছ থেকে পয়সা ধার করছে, পয়সা ধার ফেরত দেয় নাই। এই মির্জা ফয়সাল আমিন কিন্তু ইন্ডিয়ান নাগরিক, ইন্ডিয়ান আবার বিহারের নাগরিক, বিহারের নাগরিক এবং বাংলাদেশেরও নাগরিক। এখন ঠাকুরগাঁয়
সে এইরকম ব্লিংকে ডিসি রে পোস্টিং করে দেয়, এসপি রে পোস্টিং করায় দেয়, রোডসের ইঞ্জিনিয়ারদের পোস্টিং করায় দেয়, ওসি রে পোস্টিং করায় দেয়, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা সে ওখানে বসে কামাইতেছে। আমেরিকা থেকে চুরি মারা কইরা পলাইয়া বাংলাদেশে গিয়া সে এখন এই কাজ করে। এখন সোহাগ হত্যাকাণ্ডের পরে ফয়সাল আমিনের এইসব অত্যাচারে রাগ হইয়া বিএনপির লোকজনরা ফয়সাল আমিনের গাড়ি ভাঙ্গা দিছে। বাই দ্য ওয়ে কথার মধ্যে শুনছেন এটা গাড়িটা ভাঙছেও আবার তার দলের লোকজনরা। অর্থাৎ অত্যাচার কাহাকে বলে, জুলুম কাহাকে বলে, চাঁদাবাজি কাহাকে বলে, গ্রুপিং কাহাকে বলে। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, বিএনপির এবং মির্জা ফাকের এটা কিসের আলামত? দেখেন এখানে তো সবই পাতানো একটা যে ষড়যন্ত্র, যে তুমি এটা করবো আমি এটা করবো, আবার ব্যবহার করে এদেরকে আবার মেরেও ফেলেবে। এখন প্রশ্ন হচ্ছে দেশকে অস্থিতিশীল করা। একসাথে কয়েক ঢিলে কয়েক পাখি মারছে। একদিকে দেখাচ্ছে এই যে ফখরুল আলমগীর তার ভাই এইগুলো ক্রিমিনাল, এবং এরা যদি নেতৃত্বে আসে খাওয়া হবে, আবার কিন্তু এদেরকে আবার সমর্থনও দিচ্ছে। তো কাজেই আপনি যে এক ডজন নামগুলো বলেন, এতগুলো নাম আমার মনেও থাকে না, যে এইগুলোকে একটাকেও যদি তারেক জিয়া ডিসমিস করতো কিংবা খালেদা ডিসমিস করতো, আমি তো বারবারই বলি যে যেই সন্তান তার পিতার হত্যাকারীর সাথে আপোষ করে, আমার পরিষ্কার মনে আছে হাসিনা পাবলিক মিটিং থেকে বলছিল যে লজ্জা করে না পিতার হত্যাকারীর সাথে মিটিং করে। এই যে এরশাদের সাথে যখন নাকি তারা কথা বলার শুরু 2000 সময় যে 96-এ যে এরশাদ রাজি হয়েছিল প্রথমবারে, পরে আনোয়ার হোসেন মঞ্জুকে দিয়ে আবার আওয়ামী লীগের বলছে যে তার বিপদ হবে, তো সরে গেছিল। ওই যখন মিটিং করতেছিল তখন কিন্তু হাসিনা পাবলিক মিটিং সাক্ষী দিছিল যে এরশাদই হলো তার পিতার হত্যাকারী। এই যে আমি গতকালও একবার বলছিলাম যে অর্থশোক মানে পিতৃশোক ভুললেও ভুলতে পারে কিংবা সন্তান শোক ভুললেও ভুলতে পারে, অর্থশোক এবং ক্ষমতা শোক বলে না। একবার মজা পেয়ে গেছে এই হাওয়া ভবনের লোকজন, তো কাজেই তারা এই রিস্কে আর যাবে না। তো কাজেই এখন তারা তাদের রর হাতে তারা যেভাবে ইচ্ছা সেভাবে চলবে, এখানে বের হওয়ার কোনো কিছু নাই। আপনি যে বললেন যে যেই ভদ্রলোক যে তার বাবাকে অপমান করছে, বাবাকে কিনতে পারে নাই, এখন সে রিড করতে চায় আপনার হলো এই যে আবু খালেকুজ্জামান, তার যে সাহসিকতা, অথচ তার বাবা কিছুই না, একটা সৎ অফিসার, পাকিস্তান থেকে খেতাব পাইছিল, এই কারণে প্রমোশন হয় নাই। তো তার যেমন আত্মসম্মান আপনার সামনে সে বলছে, তাহলে দেশে গেলে মেরে ফেলে, আপনিও বলছেন। কিন্তু তারেক জিয়াকে তো আমরা শুনলাম না, সে কেন এখনো পাবলিক মিটিং এ বলে না যে তার বাবার হত্যাকারী বিচার চায়? আমি তো বলছি এরশাদ হত্যার বিচার চাই। এই জন্য চাই না, এরশাদ খুব ভালো লোক ছিল, এরশাদের হত্যার পিছনে জড়িত জানতে চাই। আপনি ভালো করে জানেন আমি রাজনৈতিক ভাবে আমি জামাতের লোক পছন্দ করি না, কিন্তু জামাতের নেতাদেরকে অন্যায় ভাবে বিচার বিভাগে হত্যা করছে, আমি এইটার বিচার চাই। এইগুলো একটা আইনের শাসন, যারা বিশ্বাস করে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা ন্যায় বিচারে পছন্দ করে, আমি বলছি আমরা আমরা সমাজতন্ত্রে বিশ্বাস করি, ভালো কথা। কিন্তু আপাতত আশু কর্মসূচি বলছি একটা ওয়েস্টার্ন ওয়েলফেয়ার স্টেট চাই, আমরা একটা জাতীয় ঐক্য চাই। কিন্তু আজকে যে এইভাবে দেশকে নিয়ে যাচ্ছে অস্থিরতা, এইটা পরিকল্পিত হবে দাবার গুটির মতো। আরে ভাই 60 বছর রাজনীতি করছি, 1965 সালে আইয়ুব গুরুদি পিছিয়ে গেছে সবচেয়ে প্রথম 12 বছর বয়সে। তো কাজেই আমি একটা রাজনৈতিক পরিবার থেকে এসেছি, আমি বলবো না আমার বাবার কি বিশাল পরিচয়, কিন্তু আজকে আমি বলতে চাই তারেক জিয়ার এত ক্ষমতা থাকা সত্ত্বেও, তারেক জিয়া যেই পরিবারে ছিল, এই যে এম এ রহমান, সে তো এরশাদ জিয়ার হত্যার সাথে জড়িত ছিল, এরশাদের সাথে ছিল, এবং এরশাদও তাকে ব্যবহার করে তাকে মেরে ফেলছে, এটা অনেকেই জানে। আমি এম এ খানের সাথে করাচিতে যখন লেফটেন্যান্ট কমান্ডার, আমাদের অবশ্য সহযোগিতা করছেন, সে একমাত্র লেফটেন্যান্ট কমান্ডার সিভিলিয়নে থাকতেন। হ্যাঁ, আমরা অনেকের সাথে মুক্তিযুদ্ধ অর্গানাইজ করছি করাচিতে, যেখানে সাব লেফটেন্যান্ট হাসান ভাইয়ের কথা বলতে হয়। হ্যাঁ, তো আমরা জীবনের ঝুঁকি নিয়ে অনেক কিছু করেছি, কিন্তু আমরা দাবি করি না, আমরা কিছুই করি না, ক্ষুদ্র। আমরা দেশকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি। কাজে আজকে তারেক জিয়া তার বাবার পরিচয় থাকা সত্ত্বেও, আপনি তো জ্যাকব মিল্টন ভাই তাকে বলছেন যার রক্তে জিয়া রক্ত, আপনি খুব হাইলাইট করে বলছেন, আজকে আপনি বাধ্য হয়ে তারও সমালোচনা করছেন। তা আমরাও বলছি হ্যাঁ, তাকে একটু গতকালই বলছিলাম বেগম জিয়া এবং তাদেরকে বেনিফিট অফ ডাউট দিতে চাই, কিন্তু দিনের পর দিন ওনারা যেরকম নসির আলী ভাই বললেন, এটা দুইটাই, একটা হলো অযোগ্যতা ব্ল্যাকমেলের শিকার হচ্ছে, এটা আপনি গতকাল বলছেন, কিসের হানি ট্র্যাপ মানি ট্র্যাপ, ওই যে আপনি হানি ট্র্যাপ মানি ট্র্যাপ বললেন,
আমি বলবো হানি ট্র্যাপের মধ্যে দুইজনকে ব্যবহার করতেছে, সত্য মিথ্যা জানি না, কিন্তু এইগুলো আমি মনে করি এইগুলোকে তুচ্ছ ধরা উচিত। কেন? ফ্রান্সের মতো জায়গায় বলছে না রাজনীতির সাথে পার্সোনাল না উচিত, তাইলে আমাদের রাজনীতি অনেক আগায় যাবে। এটা মানুষের ব্যক্তিগত দুর্বল থাকতে পারে, হ্যাঁ, কিন্তু এইটাকে নিয়ে আজকে তারেক জিয়া যদি বলে যে তোমাদের কাছে যা আছে কিছু ফাঁসা, আই ডোন্ট কেয়ার, হ্যাঁ, খালেদা জিয়া আই ডোন্ট কেয়ার, আমি দেশকে ভালোবাসি, মানুষ মাত্রই ভুল হতে পারে। কিন্তু প্রশ্ন হয়েছে এখন যদি খালেদা জিয়া একটা বক্তৃতা দেয় সারা বাংলাদেশ কেঁপে যাবে। কি উনি বলুন আমি 2 বার প্রধানমন্ত্রী ছিলাম, আমি ফার্স্ট লেডি ছিলাম, আমার স্বামী বক্তৃতা ছিল, আজকে আমি দেশের স্বার্থে বলছি আমি আগামী নির্বাচনে আমি এবং আমার পরিবারের কেউ মন্ত্রী এমপি হবে না, কোনো প্রার্থী হবে না, এই দেশের মানুষ নির্ধারণ করবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে, মুক্তিযুদ্ধের অঙ্গীকার, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, আমি এটা করব। আমার মনে হয় উনি যেদিন বলবে আমি তার পাশে দাঁড়ায় যাব, আমি আমার দল করলে বলবো না আজকে জাতীয় স্বার্থে দল মতে দাঁড়ায় যাব, এই কথা তারেক জিয়াও বলতে পারে। কিন্তু সেখানে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা হাতকে শক্তিশালী করবে, তা না হয়ে আজকে এই কথা, এগুলো তো কিছু যায় আসে না। এখানে যেহেতু এটা একটা কিংস পার্টি, এখানে সংবিধান আছে, চেয়ারম্যান অল ইন অল, সে সবাইকে ডিসমিস করে দিবে, ডিসমিস করে দিয়ে আইনে সোপর্দ করবে এবং বলতে তাকে বিচার করা হোক। এখন যদি এদের বিচার আওতায় করে, এই আপনি যাদের নাম বললেন যে মির্জা ফখরুল আলমগীর ভাই হাজার হাজার কোটি টাকার মালিক, জনগণ এখন তার গাড়ি পোড়াই দিচ্ছে, আরে আমি মনে করি এই আন্দোলনটা তো এদেরকে ক্ষমতা বসার জন্য হয় নাই। 70 বছর তোমরা কোন আন্দোলন করো নাই, তোমরা টাকাই ছিলা দিল্লির দিকে। ভাই আমি একটা জিনিস দ্বিমত করি, ওখানকার বিএনপির লোকজনরা ফয়সাল আমিনের গাড়িতে পাথর মারছে, আর আমি বলি গাড়িতে পাথর মারছো কেন? সোহাগরে যেইভাবে মারছে ফয়সাল আমিনের রাস্তায় ফালাইয়া ঠিক এইভাবে মার। রাইট রাইট, শোনেন আমি আপনার সাথে একমত, এটা আইন হাতে তুলে নেওয়া না। একটা হলো যে মানুষের ন্যাচারাল রাইট আছে সেলফ ডিফেন্স। সেলফ ডিফেন্স মানে কি? বিফোর মাই এনিমি কিল মি আই হ্যাভ টু কিল মাই এনিমি ফার্স্ট। আমি মরে যাওয়ার পরে আমি সেলফ ডিফেন্স করবো কেমনে, যেখানে আইনের কোনো শাসন নাই, বিচার বলে কিছু নাই, গত 53-54 বছর। কাজেই আমি তো বলবোই এই কথাটা। আমি মধুর ক্যান্টিনে বলছিলাম শেখ হাসিনা যখন নাকি বলতো যে একটা লাশ পড়লে 10টা পড়বে, তখন আমি বলছিলাম শেখ হাসিনা বাজে আপনি মনে রাখবেন ভায়োলেন্সে কারো একচেটি অধিকার নয়, যেইগুলি আমার বক্ষ বিদীর্ণ করতে পারে শেখ হাসিনা অজেদ মনে রাখবেন সেইগুলির থেকে আপনিও নিরাপদ না। আমরা আমাদের কর্মীদেরকে নির্দেশ দিয়েছি ভাড়াটিয়া গুন্ডাদের যেন কিছু না বলা হয়, মূল জায়গায় আঘাত করা হয় যেখান থেকে নির্দেশ দেওয়া হয় 24 ঘন্টার মধ্যে সূর্যাস্তের আগে। এই ভাষায় এখন কথা বলতে হবে যে কথা আপনি বললেন। দলের গুন্ডারা সোহাগের এই যে পাথর দিয়া মারবে না, আপনি আমারে বলেন তো কেন মারবে না? এই যে গোরখোদক আব্বাস তার খুনিরা কি চায় জানেন? ইশরাকরে ডুবাইয়া দিয়া ওর বউ রাজনৈতিক পতিতা আফরোজা আব্বাস তারে মেয়র ইলেকশন করাবে। আমার তো মনে হয় এই সোহাগের মৃত্যুর সাথে আব্বাসের পরিবার পুরোপুরি জড়িত, ইশরাকের পরিবার পুরোপুরি জড়িত। সে বলে পেটে মারবো, মাথা ফাটায় দেব, মানে লোকজন দেখবে মাথা হিট করতেছি, পেট কাইটা দেব। তো মির্জা আব্বাস যদি এই ধরনের নেতা হয় বিএনপির, এবং আগামীকালকের কোন লোকজন যদি মির্জা আব্বাসের ছেলে বা মেয়েকে উলঙ্গ কইরা রাস্তায় ধর্ষণ করে, এটা কি পাপ হবে? এটাও তো সেলফ ডিফেন্স করবে। আমি আইনজীবী হিসাবে যেটা বলবো না, তা আমি এটাই বলবো যে কেউ যদি আমার উপর আঘাত করতে আসে, আমার বন্ধুকে হত্যা করে, সে যদি বিচার না হয়, আমি জন আদালতের সাক্ষী রেখে আমি তার ফাঁসিতে ঝুলাই দিব। এটাই গণঅভ্যুত্থান এবং বিপ্লবের নিয়ম। আমাকে একটু বলেন তো, আমি নওশের আলী আপনাকে জিজ্ঞাসা করি, মির্জা ফাক আজ পর্যন্ত এই যে মহাসচিব, সে কি বলছে সোহাগের পরিবারের পাশে গিয়ে দাঁড়াইছে? সে একটা স্টেটমেন্ট দিয়ে বলছে যে আমি বিএনপির এই যারা যুবলীগের বা যুব দলের বা ছাত্র দলের যদি কেউ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে অনতি বিলম্বে সবাইকে গ্রেফতার করা হোক এবং এই তদন্তের স্বার্থে আমরা সহায়তা করব, এবং ওই খুনি যে ভিকটিম যে তার পাশে দাঁড়াবো, একবারও বলে নাই। রেদার তারা কাজের ভিতরে কাজ করছে, ওইখানে খুনি যারা তাদেরকে বহিষ্কার করে বলছে ওয়েল আমরা অ্যাকশন নিছি কি? একটা নতুন স্লোগান বাইরে আইছে নওশের ভাই,
চান্দা তুলে পল্টনে, ভাগ যায় লন্ডনে। টোটাল সাবজেক্টারে এখন যায় কি না যায় এটা সত্যতা কি আমরা জানি না, কিন্তু চান্দা তো তুলে পল্টনে, ভাগ যায় লন্ডনে। বিষয়টা কি, মানে পরিস্থিতিটা কি? মির্জা ফখরুল এটা করে নাই, মির্জা ফখরুল এই ভিকটিমের পাশে যেয়ে দাঁড়ায় নাই, মির্জা ফখরুল এই হত্যাকাণ্ডের নিন্দা পর্যন্ত করে নাই। তো মির্জা ফখরুলের ভাই ঠাকুরগাঁয় একচ্ছত্র মব নেতাকে মাফিয়া নেতা বিএনপির লোকজনদেরকে চাকর বাকরের মতো খাটায়, বিএনপির লোকজনদের মধ্যে মারামারি লাগায় দেয়, বিএনপির মধ্যে ধ্বংসযজ্ঞ লাগায় দেয়। এখন বিএনপির লোকজনরা তার গাড়ি ভাঙছে। আমি এটার বিরোধিতা করি। গাড়ি ভাঙ্গার উচিত ছিল মির্জা ফয়সাল আমিনকে রাস্তার মধ্যে ফলাইয়া সোহাগকে যেভাবে মারছে এভাবে মারা উচিত ছিল। এখন এটা সেলফ ডিফেন্সের কথা আমি বলছি, এভাবে মারা ছাড়া যদি বলে, শুনেন, আই ফর এন আই, এটা তৌরাত কিতাবেও বলছে, ইনজিলেও বলছে, আমাদের কোরআনেও বলছে। আই খুন বদলে খুন, খুনের বদলে খুন, সাবজেক্ট এভাবে বলছে। ফয়সাল আমিনের গাড়ি যারা ভাঙছে, আমি তাদের এই গাড়ি ভাঙ্গার নিন্দা জানাই, কিন্তু ফয়সাল আমিনের রাস্তার মধ্যে ফেলাইয়া যদি কেউ এভাবে ইট মারতো, আমি বলতাম ওয়েল, আত্মরক্ষার্থে ইট মারা জায়েজ আছে, আমি এটারে কয়ে দিতাম হালাল, জাস্টিফাইড। হাউএভার এই সাবজেক্টটা নিয়ে আর কথা বলবো না। এখন সর্বশেষ একটা প্রশ্নে আমি আপনাদের সামনে আসবো। ডক্টর এস এম নওশের আলী, ইদানিং গত কয়েক মাসে আমার মনে হচ্ছে বিএনপির যে ভারতীয় দাস যেগুলো আছে, ভারতীয় গোলাম যেগুলো আছে, যেমন বিএনপির শাওয়া, আব্দুল শাওয়াল মিন্টু, তারপরে আমির খসরু মাহমুদ, রুমিন পায়খানা, এরা যারা আছে, এরা এত বেপরোয়া হয়ে উঠছে, অনেক বেপরোয়া হয়ে উঠছে নির্বাচনের জন্য। এত বেপরোয়া কেন? আপনার কি মনে হয় নওশের আলী? মানে ওনারা চাচ্ছে যেন তাড়াতাড়ি পারে ক্ষমতায় যেতে, মানে যেটা এতদিন আওয়ামী লীগ খাইছে এখন ওনারা সেটা খাবে আর কি। এটার জন্য ওনারা ক্ষমতায় না ভাই, সাবজেক্টটা কি খাওয়ার জন্য নাকি সাবজেক্ট অন্য কিছুর জন্য? যেমন বিএনপি যদি ক্ষমতায় যায়, ওসি প্রদীপের ফাঁসি হবে না। বিএনপি যদি ক্ষমতায় যায়, বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে না। বিএনপি যদি ক্ষমতায় যায়, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের কোনো বিচার হবে না। বিএনপি যদি ক্ষমতায় যায়, বাংলাদেশের কোনো জায়গায় সংস্কার হবে না যেমন ছিল। বিএনপি যদি ক্ষমতায় যায়, হাসিনা যদি 10 টাকা চুরি কইরা থাকে, বিএনপি 10,000 কোটি টাকা চুরি করবে। বিএনপি যদি ক্ষমতায় যায়, বাংলাদেশ হাসিনা ভারতকে যা না দিছে, বিএনপি তার 3 গুণ ভারতের হাতে তুলে দিবে। পরিস্থিতিটা তো ওইদিকে যাবে। তো ওইদিকে যদি যাওয়ার কথা হয়, তাইলে তারা কি আসলে নির্বাচনটা করতে চাচ্ছে ভারতের স্বার্থ রক্ষা করার জন্য, নাকি শুধু তারা টাকা পয়সা কামাবে? তারা টাকা পয়সা কামাবে রিগার্ডলেস, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমার তো মনে হয় তারা ভারতের স্বার্থ রক্ষার্থে এই বিচারগুলো বন্ধ করা এবং সংস্কারটা চায়নার সাথে জন্য বাংলাদেশ কোনো পলিসি করতে না পারে, এগুলো সব থামানোর জন্য তাড়াতাড়ি তারা বেপরোয়া হয়ে উঠছে। আপনি আমার কথার সাথে একমত নাকি দ্বিমত পোষণ করেন? হ্যাঁ, এটার সাথে আমি একমত, কারণ তাদের কর্মকাণ্ডই সেটা, কথাবার্তাই সেটা প্রমাণ। তারা ডক্টর ইউনূস সরকারকে কোনোভাবেই কোনো কিছু তারা সহযোগিতা করছে না। তারা শুধুমাত্র নির্বাচন চাইছে, সংস্কার ইস্যুতে তারা কোনো রোড ম্যাপ দিচ্ছে না, বা কোনো কোনো কি বলে তাদের নিজস্ব কোনো ধ্যান ধারণা তারা দিচ্ছে না। তারা বলতেছে দ্রুত ইলেকশন দেন, ইলেকশনের তারিখ দেন, ইলেকশনের তারিখ দিলে সব মানে নাকি নর্মাল হয়ে যাবে, এটা তাদের কথা আর কি। মানে যত তাড়াতাড়ি তারা ইলেকশন জানে, যাতে যেমন তেমন একটা ইলেকশন হলেও তারা মোটামুটি মানে সরকার গঠন করার মতো একটা সিট তারা পেয়ে যাবে, মানে এই মানে সংখ্যাগরিষ্ঠতা তারা পাবে, এই কারণে তারা এটা করতেছে। আর আমার মনে হয় এটা সেটা মানে ইন্ডিয়া থেকেও তারা গ্রিন সিগন্যাল নিয়ে আসছে যে তোমরা তাড়াতাড়ি ইলেকশন করো, ইউনূসকে চাপ দিয়ে তোমরা ইলেকশন করো, দরকার হলে দেশে এমন পরিস্থিতি তৈরি করো যাতে ইউনূস সরকার যেন বাধ্য হয় যে একটা ইলেকশন দিয়ে তাড়াতাড়ি যেন চলে যায়, মানে ওইদিকে যাচ্ছে আর কি বিষয়টা, পরিস্থিতিটা। আরো একটা কথা আপনার কাছে আমি জিজ্ঞাসা করতেছি, বিএনপি এই মুহূর্তে তাদের নেতা নেত্রী যারা ভারতপন্থী, ভারতের দাস যারা, তাদের উপরে এই যে মামুন ভাইও বলছে, আপনিও বলছেন, আমিও বলছি, আপনার কি মনে হয় তারেক রহমান বা বেগম জিয়া অথবা এই যে ভারতের দাস যেগুলো আছে, এদের সবার বিরুদ্ধে কি হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ আছে বলে আপনি মনে করেন? যেমন
মির্জা ফাক, তার বিরুদ্ধে হানি ট্র্যাপ মানি ট্র্যাপ আছে আপনার মনে হয়? তারেক জিয়ার বিরুদ্ধে কি হানি ট্র্যাপ মানি ট্র্যাপ আছে? আপনার কি মনে হয় আব্দুল আউয়াল মিন্টুর উপরে হানি ট্র্যাপ মানি ট্র্যাপ আছে? আমির খসরু মাহমুদ এদের উপরে আছে? এরা কি এই জন্যই সব অসহায়, নাকি তারা মনে করে যেহেতু গুপ্তচর বৃত্তি রোধে বাংলাদেশে কোনো আইন নাই সেহেতু তারা গুপ্তচর হইতে আপত্তি নেই, গুপ্তচর হইলে তারা একটু সম্মানটাও বেশি পায়, ভারতে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারে? ভারত, আপনারা কি এটা জানেন নাকি রয়্যাল অপারেটিভ বাংলাদেশে যারা, যেমন আমির খসরু মাহমুদ, ভারতে যাইতে গেলে ভিসাও লাগে না এবং ওখানে যাইতে গেলে বিমানের প্লেন ফেয়ারও লাগে না, বর্ডারে গেলে ওখান থেকে তাদের গাড়ির চেক আপও হয় না। এটা জানেন কিনা আমি জানি না, এটা হয়। এখন আপনার কি মনে হইতেছে যে বিষয়গুলো এই হানি ট্র্যাপ মানি ট্র্যাপের ধান্দায় পইরা এরা বাংলাদেশ নিয়ে আর আদৌ কোনো মাথা ঘামায় না? হানি ট্র্যাপ মানি ট্র্যাপ তো অবশ্যই এখানে একটা ফ্যাক্ট, হ্যাঁ অবশ্যই আমি, কিন্তু তার চেয়েও বড় ফ্যাক্ট যেটা হচ্ছে তাদের ক্ষমতায় যাবার বাসনা। মানে এতদিন তারা ক্ষমতায় বাইরে ছিল, এখন তারা যেভাবে পারে যেমনে পারে তারা ক্ষমতায় যেতে চায়, তারা এই টাকা পয়সা ইনকাম করতে চায়, লুটপাট করতে চায়, এটি হচ্ছে তাদের মানে একটা আকাঙ্ক্ষা আর কি। নসর ভাই, আমি সাবজেক্টটাকে একটু বাইপাস করি একটা কারণের জন্য। বিএনপি কিন্তু অনেক জনপ্রিয় দল ছিল 5ই আগস্ট 2024 বা 8ই আগস্ট 2024, অত্যন্ত জনপ্রিয় দল। তারা যদি মাঠে জনগণকে নিয়ে মাঠে নাইমা কইতো যে নেক্সট 2-3 বছর আমরা ডক্টর ইউনূসকে সমর্থন করব, সংস্কারকে সমর্থন করব, দুর্নীতি মুক্ত করব বাংলাদেশকে, এমনি বিএনপি ক্ষমতা যায়, তাতে ভারতকে তাদের লাগে না। কিন্তু বিএনপি এই রাস্তা না নিয়ে ভারতের দিকে কেন গেল? ওই যে নেতৃত্বের দুর্বলতা, তাদের টপ লিডার থেকে শুরু করে বা অন্যান্য যে তো লিডাররা আছে তাদের ভিতরকার দুর্বলতা, এবং এই দুর্বলতা তারা ইউজ হয়েছে তারা ভারত দ্বারা। প্রথমে তারা ভারত থেকে সুযোগ সুবিধা নিছে, তারপর তারা এখন ভারতের দ্বারা ইউজ হচ্ছে, এই আর কি। কাজী আব্দুল আল মামুন, আপনিও কি তাই মনে করেন? এখন প্রশ্নটা হলো যে তারা তো তাদের নিজস্ব বুদ্ধিতে চলে না, কোনো পলিসির মধ্যে চলে না। এখানে এক ডজন নাম বলছেন, এক একজনকে এক এক অ্যাসাইনমেন্ট দেয়, তুই এটা বলবি তুই এটা বলবি, আর কাউকে বলেও না। যেরকম গ্রুপ যখন মার্ডার হয় তো 10 জনকে পাঠায়, মুখে বলে এই যা কিছু ধরে নিয়ে আসবি, আর একজনকে তো বলে দেয় তুই কিন্তু আসল কাজটা করবি, পেটে ছুঁইটা লাগে চালাই দিবি। তো এইরকম ঘটনাগুলি ঘটবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি এখানে কয়েকভাবে কাজ করতেছে আর্মি রুল, আবার এক ধরনের বাংলাদেশের ওই পাকিস্তান পন্থী জিয়াউল হক মতো আসুক, আবার এখানে জামাতকে নিয়ে যদি যেভাবে বলছে যে ডক্টর শফিক রহমান, 2টা পার্টি, তাহলে ইন্ডিয়া যদি দেখে যে জামাত কার্ড খেললে এখানে আওয়ামী ভারতীয় লোকগুলোকে সামনে আনা যায়, বলে না 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 এক ফাঁসিবাদ গেছে আরেক ফাঁসিবাদ আসবে, এদিকে জামাতের বিরুদ্ধে উস্কাবে, আবার জামাতকে বলে হ্যাঁ তুমি থাকো আমরা তোমাদের সাথে আসি। আর ওয়ার অন টেরর সেটা এখনো যায় নাই, এখনো ইসলামী ফোবিয়া চলতেছে। এখনো কেউ মনে করে যে আন্তর্জাতিক রাজনীতি বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি সমাধান হবে না। কাজেই এখনো আমরা দেখতেছি যে গাজা থেকে মুক্ত হয় নাই, গাজা কাশ্মীর বাংলা এক সূত্রে গাথা, আমার অনেক লেখা আছে এইসব নিয়ে। কাজে আমি মনে করছি সাউথ এশিয়ার মধ্যে আগামী দিনে একটি শক্তিশালী বাঙালি জাতির, একটি শক্তিশালী মুসলমান নেতৃত্বে যে হবে সেটাকে রুখতে চেষ্টা করছে। আমরা যদি বলি যে এইখানে নতুন নেতৃত্ব, এইখানে ডক্টর ইউনূসকে সামনে রেখে একটি নতুন রাজনৈতিক বিনিময় হবে সকল দল মত দিলে, হ্যাঁ, তবে 53-54 বছর আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যারা দুর্নীতির সাথে জড়িত সকলে বিচার করতে হবে, তারেক জিয়া সহ। এবার আপনি বলেন যে 111-এ মনিদুর ফখরুদ্দিনে 1 ডজন মামলা হয়েছিল হাসিনার বিরুদ্ধে, 1 ডজন হয়েছিল খালেদা জিয়াদের তারেক জিয়ার বিরুদ্ধে, তখন হাসিনা এসে তার মামলা প্রত্যাহার করলো আর খালেদা জিয়া তারেক জিয়ার মামলা অব্যাহত রাখলো। তখন এই বিএনপি নেতারা বলছিল হ্যাঁ হ্যাঁ আমাদেরটা প্রত্যাহার করো, কিন্তু জনগণ বলছে যে আমরা সকলের বিচার চাই। কাজেই এখানে আপনারা দেখেন যে 2001-এ পরে 2002-এ যখন অপারেশন ক্লিন হার্ট করলো, র‍্যাপ করলো, তখন আমি পত্রিকা পড়ছি, বলছিল যে অপারেশন ক্লিন হার্টের লক্ষ্য কি, তখন আইজি বলছিল সর্বহারা পার্টি, শত শত সর্বহারা পার্টি হত্যা করছে, আমরা সব বিচার চাই। কাজেই ডক্টর ইউনূসকে যদি এই মুহূর্তে আমরা শক্তিশালী করতে ব্যর্থ হই তাহলে রর যে নীল নকশা সেটা আগেই যাবে। ধন্যবাদ।